I call our panelists on stage. সৌমিত্র বাবুর ব্যাপারে বলার তো কিছু নেই, তাও একটা বলতে হয় বলে প্রোটোকল বলে এইটুকুই বলা, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, দ্য পদ্মভূষণ, তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড are just few of the honors we would want to mention. But what is more important is the reverence and the love that all of us have for him. Onik Dotto is one of the finest and most talented Bengali film directors who made his directorial debut with Bhuter Bhobishot in 2012. He has directed and produced nearly 400 ad films, promotional videos, and documentaries. Mostafa Sarwar Farooqi is a contemporary Bangladeshi film director and screenwriter. His films have received several prestigious awards, and he has himself been on several prestigious award committees. They will be in conversation with Sangeeta Datta, who is a writer, filmmaker, and musician working in London and Kolkata. Her award-winning documentary on Rituparno Ghosh has been screened extensively on the international circuit. May I please call upon stage Shri Soumitra Chatterjee. উনার হি হ্যাজ নট বিন ফিলিং ওয়েল, উনার শরীরটা খুব একটা ভালো নেই, তো প্লিজ খুব হাততালি দিয়ে ওনাকে ওয়েলকাম করবেন। আপনাদের জন্যেই উনি এসছেন, কষ্ট করে সময় বার করে এসেছেন, বিকজ উনি জানেন উনি আমাদের কতটা প্রিয়। হি ইজ দ্য সিম্বল অফ আই ডোন্ট নো সো মেনি থিংস ফর আস। অনিক বাবু, সঙ্গীতাদি, মোস্তাফা, হ্যাঁ সঙ্গীতাদি, সবার সাথে কথাবার্তা চালু করার আগে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু ছোট্ট রিচুয়াল অবজার্ভ করব, স্পেশালি বিকজ সৌমিত্রবাবু এখানে আছেন। সঙ্গীতাদির বই আজকে আমরা ছোট্ট কিন্তু সুন্দরভাবে লঞ্চ করতে চাই। বইটির নাম আরেকবার বলছি, 100 Essential Films, which has been edited by Sangeeta Datta and Rohit K. Dasgupta, right? Simon and Schuster, পাবলিশার ম্যাম, আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, সঙ্গীতাদি কি হেল্প? হ্যাঁ Thank you so much, sir. Thank you, Shongita Di. I shall now hand over the proceedings to Shongita Di. থ্যাংক ইউ সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আমাদের টপিক দেওয়া হয়েছে, সাবজেক্ট দেওয়া হয়েছে বাংলার সেরা ছবি, আর একটা লাইন দিয়ে ডিসক্রিপশন লেখা ছিল সেখানে যে উই মাস্ট ডিসকাস দ্য ওয়াও মোমেন্টস অফ বেঙ্গলি সিনেমা। তো সৌমিত্রদাকে তো প্রথমেই জিজ্ঞেস করবো, ওয়াও ওয়াও এর ট্রান্সলেশন কি? ওয়াও মোমেন্টস, হোয়াটস ওয়াও মোমেন্টস? এইটির উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমার নিজের প্রথমে এই প্রশ্নটা সম্বন্ধে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো যে সেরা বলে কি 100 বছরের ছবির মধ্যে থেকে কিছু বাছা যায়? বাছাটা প্রায় অসম্ভব, মানে এবং কতগুলো সেরা বাছবে তুমি, সেটা আর একটা প্রশ্ন। আর তাছাড়া এই প্রসঙ্গে আমার একটা রবীন্দ্রনাথের একটা বিদেশের কাগজে লিখিত
কতগুলো এরকম ইন্টারভিউয়ের কোয়েশ্চেন ছিল, তাতে তিনি উত্তর দিয়েছিলেন। অনেকগুলো নাম সাজিয়ে দেওয়া হয়েছিল সভ্যতার ইতিহাস থেকে, যে এদের মধ্যে বেস্ট কে, না গ্রেটেস্ট কে, এই বলে গ্রেটেস্ট কে। তো রবি ঠাকুর উত্তর দিয়েছিলেন যে উই ক্যান বি শিওর অফ দ্য গ্রেট বাট নট অফ দ্য গ্রেটেস্ট। তো সেই জন্য গ্রেটেস্ট ফিল্মও তিনি বাছা খুব শক্ত। সত্যি কথাই। সেইভাবে হায়ারার্কিক্যালি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইরমভাবে আমরা আজকে কথা বলবো না। আর বাংলা সিনেমার ছবির ইতিহাস নিয়েও আমরা অত টেকনিক্যালি কথা বলবো না। এখানে অনেকেই আপনারা জানেন যে এই সেঞ্চুরির প্রথম থেকেই বাংলা ছবি তৈরি হচ্ছে, এবং গত বছর নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সময় খুব ঘটা করে আমরা অ্যানাউন্স করেছিলাম দ্যাট দিস ইজ 100 ইয়ার্স অফ বেঙ্গলি সিনেমা, এবং মার্কিং ইয়ারটা ছিল 1919, যখন বিল্লমঙ্গল বলে একটি ছবি রিলিজ হয়েছিল। তার আগেও হীরালাল সেনের অনেক সাইলেন্স ছবি ছিল, তৈরি হয়েছিল রাইট ফ্রম দ্য বিগিনিং। যখন দাদা সাহেব ফালকে ছবি করছেন পুনেতে, তখন এখানেও বাংলা ছবি হচ্ছে। আমরা সেই বলছিলাম যে অনেকটা ওভারল্যাপে হিস্ট্রি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবির কোনো ফুটেজই আমাদের কাছে নেই। এবং ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালের সময় যে আর্কাইভিং নিয়ে অনেক এবার আলোচনা হলো, এবং আর্কাইভিং নিয়ে এবার ট্রেনিং হলো, সেখানেও এই কথাই বলা হচ্ছিল যে সাইলেন্ট ফিল্মস আমাদের এক্সিস্টিং কিচ্ছু নেই। 1930-31 আগে, তার আগে কোনো ছবিরই কোনো এভিডেন্স আমাদের কাছে নেই। সো এভিডেন্স না থাকলে আমরা কোথা থেকে এই হিস্ট্রিকে ম্যাপ করব? আমাদের কাছে আজকে আমার মনে হয় খুব ফর্চুনেট আমরা যে আজকে আমাদের সঙ্গে সৌমিত্রদার রয়েছেন, এবং এত বড় এই 100 বছরের মধ্যে অন্তত 60 বছরের একটা ইতিহাস উনি সেই ইতিহাসে পার্টিসিপেট করেছেন। আর ইতিহাস আমার কাছে মনে হয় না যে শুধু ডেটস, অমুক সালেই হলো, অমুক সালেই হলো, এটা তো একভাবে হিস্ট্রিকে দেখা। কিন্তু হিস্ট্রির মধ্যে ন্যারেটিভস, হিস্ট্রির যে গল্প, হিস্ট্রির এই থিয়েট্রিক্যাল স্টেজের উপরে কারা পার্টিসিপেন্টস, কারা অ্যাক্টার্স, তাদের একজন আজকে আমাদের সঙ্গে। তো সৌমিত্রদাকেই আজকে প্রথমে জিজ্ঞেস করি যে অপুর সংসারে তো আপনি কাস্ট হলেন, এবং সেই গল্পটাও শুনতে চাইবো, কিন্তু তার আগে আপনি সিনেমা কবে থেকে দেখতেন এবং কি সিনেমা দেখতেন? সিনেমা কবে থেকে দেখছি প্রায় আমার মনে করি বলাই শক্ত, কেননা আহ, আমি ভয়ঙ্কর সিনেমার পোকা ছিলাম একদম। খুব ছোট বয়স থেকে, যখন থেকে সিনেমা দেখা বোধহয় উচিতই নয়, তখন থেকেই স্কুল পালিয়ে, বাড়ি থেকে পালিয়ে আমি ছবি দেখতাম। আমাদের কৃষ্ণনগরের মফস্বল শহরে তখন একটিমাত্র সিনেমা হল ছিল, চিত্রমন্দির বলে। সেই চিত্রমন্দিরে একদম সামনের যে বসার জায়গাগুলো, সেগুলো এমনি বেঞ্চি পাতা থাকতো, আর তাতে বোধহয় 1 আনা করে টিকিট ছিল। সেই 1 আনা আমি স্কুলের টিফিনের পয়সা থেকে জমিয়ে আমি স্কুল পালিয়ে ছবি দেখতে যেতাম। তো করতে গিয়ে এক্ষুনি বলছিলাম আমাদের সেই গল্প, যে আমি অনেক ধরাও পড়ে গেছি। যেসব ছবি পরে জেনেছি ওগুলো অ্যাডাল্টসদের জন্য ছিল, সং অফ সংস বলে, সেই সমস্তগুলোও দেখে ফেলতাম। তো একদিন ওই রকম বাবা মাও সেই ছবিটা সন্ধ্যেবেলা দেখে এসছেন, এসে পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সব গল্প হচ্ছে, ওরা দুজনে বলছেন ওই সিনটা কীরকম ছিল, ওই সিনটা কীরকম ছিল। করতে করতে আমি বলে উঠেছি, কেন অন্য সিনটা ওই যে যেটা। আর ওরা আমার মুখের দিকে হাঁ করে তাকে বললেন, তুই কোত্থেকে দেখলি? আমি বললাম যে আমি তো দেখিনি, মানে কেউ যেন বলছিল এই তো। তখন থেকে মানে ওই একটু একটু মিথ্যে কথা বলার অভ্যেস ছিল আর কি। তো মিথ্যেটাকে সত্য করে না তুললে তো অভিনয় হয় না। তো এইভাবে এই সিনেমা দেখা আমার শুরু হয়েছিল। তারপর একটা সময় আসে, মানে মানে 16-17 বছর বয়সে, যখন আমি পুরো দমে কলকাতা থিয়েটার দেখতে আরম্ভ করি, শিশির ভাদুরীর ছবি নাটক দেখতে আরম্ভ করি, তখন ওই অনেকেরই মতন আমার একটা সিনেমা সম্বন্ধে না কুচু ভাবও এসে যায়। এটা কোনো উঁচু দরের কিছু জিনিস নয়, থিয়েটারই সব এরম ভাবতাম। তবে পরে সেটা এক ধাক্কায় কেটে গেল যখন 1955 সালে, তখন আমরা বোধহয় MA পড়ছি বা ওই রকম কিছু একটা। সেই সময় পথের পাঁচালী যখন মুক্তি পেল, তাইতে আমার সিনেমা সম্বন্ধে সমস্ত ধ্যান ধারণা কেটে গিয়ে, যদিও তার আগে অনেক ভালো ছবি আমরা এমনি দেখেছি,
কিন্তু দেখলে কি হবে, মনের থেকে ধারণাগুলোকে সরিয়ে বা ওই নাক তোলা ভাবটা সরিয়ে সত্যি সত্যি সিনেমার কি ভালোবাসা জন্মে গেল ওই পথের পাঁচালী দেখার পর থেকে। আর তুমি শুনতে চাইছিলে সেই গল্পটা কি করে আমাকে ওখানে নেওয়া হলো, সেটা বেশ ভালোই। ওই যে সময় ওই বলছিলাম যে আমাদের মনের মধ্যে অনেক রকম গোলমাল চলছিল, সিনেমা না থিয়েটার, থিয়েটার না সিনেমা, আমি মনস্থির করতে পারছিলাম না। সেই সময় পথের পাঁচালী দেখে তো আমরা খুব মুগ্ধ। তারপরে আমার কলেজের বন্ধুর সঙ্গে আমার রাস্তায় দেখা, সে আমারই বাড়ির দিকে আসছিল। তাই বললাম চল কফি হাউসে গিয়ে বসে যাক। সে বললো না না দাঁড়া না, বলে সে আমাকে কতগুলো খুব বাজে আজে বাজে কথা বলে এনগেজ রাখার চেষ্টা করছে, সেটা আমি তক্ষুনি বুঝতে পারলাম। সে বললো তুই কোথায় যাচ্ছিলি, কোথায়? আমি কফি হাউস, বললাম তো তোকে চল। ও না না শোন না, তুই সারাদিন বাড়িতেই ছিলি। আমি আবার কী কথা, সারাদিন বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো, এইরকম বাজে কথা বলছি। তারপরে দেখলাম সে ওধারের ফুটপাতের একজনকে ইশারা করছে। আমি বললাম ওকে। তখন বললো তাহলে তোকে সত্যি কথা বলি শোন, ও হচ্ছে সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট। ওরা অপরাজিত ছবির জন্যে, তা মানে বড় অপু যেটা অপরাজিত, সেইটার জন্যে কাউকে খুঁজছেন। তা তোর তো আবার ভীষণ থিয়েটার ভক্তি, তোর তুই কি দেখা করতে পারিস একবার? আমি বললাম, হ্যাঁ সত্যজিৎ রায়ের কাজে আমরা তো তখন তো পথের পাঁচালী দেখা হয়ে গেছে, আমরা নিশ্চয়ই যেতে পারি। তো তাহলে ওকে ডেকে আলাপ করে দিল। ওইখান থেকেই বাসে উঠলাম, উঠে উনি তখন লেক টেম্পল নয় তার আগের বাড়িটাই থাকতেন, ওই পাড়াতেই। তা আমি ঘরে ঢোকা মাত্র, ঘরে ঢুকেছি মানে আলাপ পরিচয় দূরস্থান, জাস্ট দরজার থেকে ভেতরে পা দিয়েছি, উনি আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, এ হে আপনি যে বড্ড লম্বা হয়ে গেলেন। তারপরে বললেন না না আসুন আসুন বসুন বলে তখন আলাপ পরিচয় হলো। এবং উনি নানা রকমভাবে আমাকে সব প্রশ্ন করতে লাগলেন, নানা রকমভাবে মানে বুঝতে না দিয়ে আমি কি করি, কি আমার পছন্দ কীরকম। আমি মানে এটাও বুঝতে আমার অনেক বছর লেগেছিল যে ওইটা ওর মানে অ্যাক্টার্স উঠবি, অ্যাক্টার্স বা উঠবি যারা কাস্টে থাকবে তাদের অ্যাসেস করার একটা পদ্ধতি ছিল। উনি কথা বলে বলে বুঝে নিতেন তার উচ্চারণ কীরকম, তার বাংলা কিনা, বাংলাটার উপর ভয়ঙ্কর জোর দিতেন। মানে কেউ মানে একটু বেশি অ্যাকসেন্টেড বাংলা বললে উনি খুব মানে তাকে পরে আড়ালে ভ্যাংচাতেনও। তারপর এইসব দেখছেন। আর মাঝে মাঝে ওর লম্বা যারা মানে অ্যাসিস্ট্যান্ট তারা কেউ ঘরে ঢুকলি বলে একটু ওর পাশে দাঁড়াও তো, বলে আমাকে বলে আপনি একটু দাঁড়ান না দয়া করে। আমি দাঁড়িয়ে না না বড্ড হ্যাঁ যাই হোক বলি, আর তার কিছু বুঝলাম আমি। তারপর বলেন দেখুন আপনি আমার এই ছবিটার জন্য বড্ড বড় হয়ে যাচ্ছেন, আমি আরেকটু কাউকে খুঁজছি, আরেকটু যে কম বয়স লাগবে তাকে। তখন আমি বললাম আমি যদি আপনাকে এনে দেখাবো কাউকে কাউকে? বললো হ্যাঁ নিশ্চয়ই। আমি তখন পরপর 3 দিন 4 দিন আমার কফি হাউস থেকে বেছে বেছে, হ্যাঁ তখন বাঁচাটা কিন্তু কোনো রকম নির্বিচার যে ছিল তা না, আমার বিচার একটা ছিল, সেটা খুব ভুল বিচার। আমি ওরই মধ্যে যাদের সুন্দর সুন্দর দেখতে তাদের নিয়ে যেতাম, আর তাদের পছন্দ হলো না কাউকেই। তারপরে শরণ ঘোষাল ওই ভূমিকায় অভিনয় করে এবং সে তো আপনারা সবাই জানেন অসাধারণ করেছিল। এরপরে ভেনিসে প্রাইজ পাওয়ার সময় প্রেসের কাছে সত্যজিৎ রায় বলেন যে উনি থার্ড পার্টটাও করবেন, তৃতীয় ভাগটা। এবং তখনও কিন্তু আমি জানি না। তারপর ফিরে এসে আবার ওই রকম ওরা কিছু অ্যাসিস্ট্যান্ট কফি হাউসে আড্ডা মারতো, তারা এসে আমাকে বলে যে তুমি দেখা করছো না কেন, উনি বারবার খোঁজ করছেন তোমার। আমি কি জন্য দেখা করবো, আমি তো নির্বাচিত নই, হয় ওর তো পছন্দ হয়নি। মাঝখানে জলসাঘর হয়ে গেছিল সৌমিত্রদা। জলসাঘরে তারপরে শুরু হয়েছে সবই, জলসাঘর এবং পরশ পাথর। তো সেইখানে বললেন না না যাও দেখা কর। আমি দেখা করলাম। সেবারও গিয়ে তার আগে আমার একটা চিকেন পক্স হয়েছিল। সেবারের ঘরে ঢোকা মাত্র একদম ওই রকম, তখন বেশি পরিচিত কিন্তু ওই রকম রিয়াকশান। ঘরে ঢোকা কই ওরা যে সব বললো মুখে অনেক দাগ হয়ে গেছে, কিছু তো হয়নি। তারপরে আসুন বসুন, কি এখনো অভিনয় করার শখ আছে? হ্যাঁ তা তো আছি।
তারপরে এই করে বলে দেখুন আপনাকে হয়তো আমার কাজে লাগতে পারে, তার আগে আমি একটু টেস্ট আপনারা আমি নেব, এইসব বলে টলে নানা রকমভাবে। আমি তখনও কিন্তু জানি না যে আমাকে কোন ভূমিকার জন্য বলা হচ্ছে। তারপরে বললেন যে আপনি আসুন না, আমার তখন দুটো ওর ছবিরই একসঙ্গে শুটিং চলছে, পরশপাথর এবং জলসাঘরের, এবং বললেন যে আমার সেটে আসুন একদিন শুটিং দেখবেন। পরশপাথরের সেটে একদিন গেলাম, জলসাঘরের সেটে একদিন গেলাম। জলসাঘরের সেটে যেদিন গিয়েছি দ্বিতীয় দিন, সেখানে উনি দিনের শেষে, আমি তখন অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করি, মানে কন্ট্রাক্ট সার্ভিসে। তো উনি বললেন যে, আমি বললাম যে সত্যজিৎবাবু এবার আমাকে যেতে হবে, আমার ডিউটি আছে রেডিওতে। বললো আচ্ছা আসুন, আপনার সঙ্গে ছবিদার আলাপ করিয়ে দিই। ছবিদার সামনে নিয়ে গিয়ে বললেন যে ছবিদা, এই ছেলেটি আমার সংসারের অপুর ভূমিকায় অভিনয় করবে, এর নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। আমার তো মাথায় গেল ঘুরে, বাবা এই আবার কি বিশাল গুরু দায়িত্ব। কিন্তু সেই সঙ্গে সঙ্গে সত্যি কথা বলছি, জীবনে এত আনন্দ কোনো দিন পাইনি। ওই কথাটা শুনে যার লেগেছিল। বুঝলাম যে যার জন্যে অপেক্ষা করছিলাম, যে পথটার জন্যে, সেই পথে এসে দাঁড়াতে পারলাম। সৌমিত্রদাই গল্প বলতে বলতে আজকে লোকেশন কফি হাউস এটা অনেকবার বললেন, এবং ইউনিভার্সিটির সময় অত্যন্ত ড্যাশিং ডাইনামিক টিনেজার ছিলেন সৌমিত্রদা। আমি না বলে পারছি না, আজকে আমার মা, পিসি, কাকিমা সবাই এসছেন, এবং মা তখন ফিলসফি নিয়ে মাস্টার্স পড়ছেন, এবং মার মনে আছে আপনি কফি হাউসে কি অত্যন্ত ড্যাশিং, অত্যন্ত অ্যাট্রাক্টিভ, অত্যন্ত ডাইনামিক একজন ছিলেন। এই গল্পগুলো মার কাছে শুনতাম। সেরকম খুব বেশি লোক তো আজকে আর অডিয়েন্সে নেই, তাই জন্য এটাকে একটু মার্ক করলাম। অপু সংসার ধরেই তোমাদের জিজ্ঞেস করি, অনিক আর তোমাকেও, কবে ছবিটা দেখেছিলে, বা ট্রিলজির মধ্যে কি সেগুলো সিরিয়ালি দেখেছিলে? আমি আগে বলবো না অনেক আগে বলবে? আচ্ছা, ওকে। আমি দেখেছি 90 সালের পরে। চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি বলে একটা ফিল্ম সোসাইটি আছে মোর্শেদুল ইসলামের, তো ওরা একটা সেশন করেছিল সত্যজিৎ রায়ের উপর। তো তখন সেখানে আমি ট্রিলজি, পথের পাঁচালী, কাঞ্চনজঙ্ঘা, আরও অনেকগুলো ছবি দেখেছিল, প্রায় 9-10টা ছবি। এবং তখনই আসলে প্রথম ডিসকভার করা আমার যে সত্যজিৎ রায় কীভাবে মানুষের জীবনের কথা বলে, কিভাবে গল্প বলে, তার ন্যারেটিভ তৈরি করার ভঙ্গিটা কি, তার ভিজুয়াল স্টাইলটা কি, এটা বোঝার সুযোগ হয় ওই সেশন থেকে। এবং প্রথমবারের অভিজ্ঞতা আসলে সত্যিকার অর্থে প্রথমবার আমি ঠিক বুঝতে পারিনি যে কী হলো ঘটনাটা। আছে না যে একবার চোখের সামনে দিয়ে চলে গেল, বোঝা গেল না যে কী হলো এটা। এরপরে আমি আরও কয়েকবার যখন রিপিটেড দেখার সুযোগ পেয়েছি, তখন অবভিয়াসলি ভীষণ ভালো লেগেছে। এখন তো আমার জন্য এটা ইটস অ্যান অনার যে আমরা যাদের কাজ দেখে মুগ্ধ হয়ে গেছি আজকে এখন একই মঞ্চে তার সঙ্গে বসে আছি। হ্যাঁ, আর যেহেতু আমরা বিচ্ছিন্নভাবে যে কোনো প্রসঙ্গে যেতে পারি, আমার যেহেতু সুযোগ আসলো, আমি একটা প্রসঙ্গ তুলতে চাই। আমার অবশ্য সত্যজিৎ রায়ের সবচেয়ে প্রিয় ছবি, যেটা খুব কম আলোচিত, কাঞ্চনজঙ্ঘা। এটা আমার ভীষণ প্রিয় ছবি, খুবই ভালো ছবি। এবং এটাকে নাকি তখন পরে আমি জেনেছি যে তখন নাকি কলকাতাতে ভীষণ রকমের সমালোচনা করা হয়েছিল। প্রথম ওনার নিজের স্ক্রিপ্ট, মানে নিজের নিজের স্ক্রিপ্টে, তার আগে অন্যদের গল্প নিয়ে। রাইট, তো এটা নাকি লাইট ওয়েট সিনেমা বলা হয়েছিল। কিন্তু ফ্র্যাঙ্কলি আমার কাছে এটা সত্যজিৎ রায়ের আমার চোখে তার সেরা কাজ। কারণ হচ্ছে গিয়ে যে এটা এত নাইভলি, উনি মধ্যবিত্তের মনের যত গোপন অলিগলি আছে, আর তার যেই কি বলে ব্রিটিশ কায়দার হিউমার, সেই হিউমার এবং উইট রেখে যেভাবে উনি ন্যারেটিভটা তৈরি করেছেন, দ্যাট ইজ অ্যামেজিং। এবং এখনও আমাকে যদি কেউ আমার প্রিয় 5টা ছবি ওয়ার্ল্ড সিনেমা থেকে বেছে নিতে বলে, আমি সম্ভবত কাঞ্চনজঙ্ঘাই বেছে নেব, সত্যজিৎ রায়ের 5টার মধ্যে একটা। যখনই ছবিগুলো দেখলে তখন তুমি ছবি তৈরি করতে শুরু করেছো? না, আমি যখন ছবি দেখেছি তখন ছবি তৈরি করতে শুরু করি। তখন আমি বেকার, আমি নানান কিছু করার চেষ্টা করছি, ক্রিকেটার, ফুটবলার, সোনারগাঁও হোটেলের স্টাফ, বিভিন্ন কিছু হওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি একের পর এক। সো ওটা ছিল আমার ব্যর্থতার যুগ। আচ্ছা, যারা জানেন না, এখানে বাংলাদেশের
নিউ ওয়েভ সিনেমা, কারণ বাংলা ছবি তো শুধু আমাদের এখানকার বেঙ্গলের নয়, বাংলাদেশের ছবি। ওখানকার নিউ ওয়েভ সিনেমার হেলমে যিনি আছেন, ফারুকি, ফারুকির কাজ অনেকে হয়তো নাম শুনেছেন। তার মধ্যে টেলিভিশন ছবিটা খুব সমালোচনা এবং খুব আদৃত হয়েছে বিভিন্ন ফেস্টিভ্যালে। আর এখন সম্প্রতি যেই কাজটা করছেন সেটা নিয়ে আরেকটু পরে কথা বলছি। অনেক, এবার তোমায় জিজ্ঞেস করি। হ্যাঁ, ওই ট্রিলজি না, আমার যেই সময় প্রথম দেখেছি, সেই সময় আমার যা বয়স ছিল, তখন কলকাতায় তো মানে কোনোভাবেই সুযোগ ছিল না, কোনো ডিভিডি বা ভিডিও টিডিও আসেনি। যে জিনিসটি এসছিল, আর তাছাড়া কিছু কিছু ফিল্ম ক্লাব ছিল, তো তাদের অবধি রিচ হওয়া, প্লাস আমার মনে হয় প্রাপ্তবয়স্ক হওয়া দরকার ছিল সেখানকার কার্ড পাওয়ার জন্যে, কারণ সেখানে অনেক আনসেন্সার ছবি ইত্যাদি দেওয়া হতো, তো সেটাও একটা উৎসাহের কারণ ছিল। তো যাই হোক, কিন্তু পেতাম না। আমি একবার প্রথম, আমার মনে আছে, আমার মামার ওই কার্ডটার ভেতরে প্লাস্টিক থেকে, হ্যাঁ, ইনোভেটিভ, ওর ছবিটা বার করে ঢুকে বিক্লো ইয়াংচর একটা ছবি দেখেছিলাম, বুঝিনি কিচ্ছু, সম্পূর্ণ ইয়ে গেছিলো মাথার ওপর দিয়ে। যাই হোক, সুতরাং এই ছবিগুলো তখন আমাদের কাছে নাম। ওনার অবশ্যই গুপি গাইন বা বাঘাবাইন দেখা হয়ে গেছে, আমাদের তারপর সোনার কেল্লা দেখা হয়ে গেছে, কিন্তু এই ছবিগুলো সেভাবে দেখা হয়নি। আমি শুনেছি যে প্রথম ছবি আমার পথের পাঁচালী, আমার দুই দিদি, দুই জারতো দিদি আমায় দেখতে নিয়ে গেছিলেন, এবং আমি নাকি সেটার, আমার খুব মানে ভাষা ভাষা কিছু ইমেজেস রয়েছে, কিন্তু মা বললেন আমি ফেরত এলাম নাকি হাপুস নয়নে কাঁদছি। হ্যাঁ, আর আমি বলেছিলাম আমি আর সিনেমা কোনোদিন দেখতে যাব না, কারণ এত দুঃখ পেয়েছিলাম আর কি ওই পথের পাঁচালীর দুর্গার মৃত্যুর পর থেকে যে শুনে। সুতরাং তারপরে আর আমার দেখা হয়নি। যেই জিনিসটি এলো আমাদের সেই সময় কলকাতায় হলো টেলিভিশন এলো, এবং টেলিভিশনে যেটা এখনকার এই ইয়েতে ছবিগুলো দেখানো হয় না, পুরনো ছবি সব নিয়মিত বলে ভালো ছবি দেখানো হতো। তো সেখানে পথের পাঁচালী আরেকবার দেখলাম, দেখে ঠিক করে ফেললাম হ্যাঁ সিনেমা বানাবো, মানে বানানোর একটা চেষ্টা করা যেতে পারে। তারপর অপরাজিতা দেখলাম, দেখে আমি ঠিক করলাম না, সিনেমা বানাবো না। কেন? কারণ এই ধরনের ছবি বানানোর সম্ভব না, মানে আমার পক্ষে অন্তত, মানে যে একটা মানুষ তৈরি করেছে, মানে ইটস এ হিউম্যান অ্যাচিভমেন্ট, ইটস টু মাচ। মানে তখন সেই সময় আমার মনে হচ্ছিল যে এই জিনিস যদি অ্যাচিভ করতে হয়, হাউ ডাজ ওয়ান ডু ইট। কিন্তু যাই হোক, সবাইয়ের মতো আরও দু একটা ছবি এদিক ওদিক, অন্যান্য বিদেশের এবং দেশের কিছু ছবি দেখছি, কিন্তু আরও হাজার হাজার ফিল্ম মেকার যারা হয়েছেন, ফারুকি সাহেবদের মতো, আমিও প্রথম স্পার্ক হলো যে হ্যাঁ, এটা কি এরকম একটা কিছু ভাবা যেতে পারে, এবং উই আর ইন গুড কোম্পানি। কারণ এই দলের মধ্যে, এই হাজার হাজার লোকের মধ্যে একজনের নাম হলো মার্টিন স্করসেসে। এবং আরেকটা মজার ব্যাপার, কানেকশন, সেটা হলো অনেক পরে উনি বলেছিলেন যে ওর ট্যাক্সি ড্রাইভার ছবিটার কোনো জায়গায় অনুপ্রেরণা ছিল অভিযান, মানে আমাদের রবার্ট ডেনিরো সৌমিত্রদার রোলটা করেছিলেন, যেটা অভিযানে। তো এই প্রথম ট্রিলজি দেখা, তারপর তো একের পর এক প্রায় সেই সিলেবাস শেষ করার মতো, যতদিন না শেষ হয় সব ছবিগুলো, যেগুলো দেখা যেত না, সে তো এই কিছুদিন আগে ওই ডকুমেন্টারিটা, যেটা সিকিম, সেটা ছাড়া মাঝখানে অনেক কষ্ট করে পিকু টিকু হ্যানা তা না, মানে সেটা একটা আমাদের, উনি বলতেন না যে মানে বাঙালিরা মনে করে যে আমার ছবি দেখা তাদের সামাজিক কর্তব্য, সেই জন্য আমার সংসার চলে, সেরকম একটা মানে কর্তব্যের মতো আর কি, যেখানে গান্ধী ভবনে হচ্ছে, এখানে হচ্ছে, সেখানে হচ্ছে, ঢুকে পড়ে দেখে ফেলেছিলাম। তবে এটা সত্যি কথাই, ছবিগুলো সব একসঙ্গে দেখতে পাওয়া সুযোগ হয় না, সময়ও হয় না, কিন্তু সেটা যদি হয় কোনো সময়, তাহলে তার থেকে বড় এক্সপিরিয়েন্স নেই। এবং এই একই সময় যখন ঋত্বিক ঘটক ছবি করছেন, মৃণালদা ছবি করছেন, আপনি ব্যক্তিগতভাবে চিনতেন ঋত্বিক বাবুকে? ওই সব ফিল্মে আসার পরেই আর কি পরিচয় হয়, এবং ঋত্বিক বাবু আমাকে নিয়ে একটা ছবি করার কথা কোনো সময় হয়তো ভেবেছিলেন, তাই নিয়ে কিছুদিন কথাবার্তা গিয়েছিল, একবার কেন দু তিনবার এরকম ঘটেছে, কিন্তু সেই ছবিগুলো মেটেরিয়ালাইজ করেনি শেষ পর্যন্ত।
মৃণালদাও তো আমার অভিসংসারের কিছুদিনের পরেই আমাকে নিয়ে ছবি করেছিলেন পুনশ্চ। পরপর 3টে ছবি ওর করেছিলাম সেই সময়, পরে আরও অন্য ছবি করি, পুনশ্চ, প্রতিনিধি আর আকাশ কুসুম। তো এদের সঙ্গে পরিচয়, মৃণালদার সঙ্গে গভীর একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। আর মৃণালদা খুব খুব মানুষ হিসেবে খুব ওয়ার্ম ছিলেন এবং খুব মানে লোকের সঙ্গে মিশতে পারতেন, গল্প করতেন খুব ভালো, এবং কথাবার্তাও ভীষণ ভীষণ চার্মিং ছিল। তো এদের সকলের সঙ্গে হয়েছিল, কিন্তু আমার যেটা সব থেকে মজার লাগে যে তখন অনেকেই এই পথের পাঁচালীর পর থেকে একটা প্রায় তরঙ্গই এখানে এসে গিয়েছিল, যারা নতুন মানে ডিরেক্টর আর কি, তপন সিনহা, অসিত সেন, অজয় কর বেশি আগের থেকেই ছিলেন, কিন্তু অজয় কর ছাড়া, অজয় কর তখন অত্যন্ত পুরোদমে তখন কাজ করছেন, এবং আরও যারা যারা ছিলেন, তরুণ মজুমদার এলেন, এইরকম এরা এরা সকলকেই কিন্তু খুব সিরিয়াসলি সিগনিফিক্যান্ট বলে মনে হয়েছিল আমার, এবং তাদের সকলের ছবিতেই তখন আমি কাজ করেছি, আগে ঋত্বিকদার সঙ্গে কাজ করা হয়নি। যাই হোক, কিন্তু ঋত্বিকবাবুর ছবি আমার দেখে আমরা সবাই খুব একদম আপ্লুত ছিলাম বলতে হবে। একটার পর একটা ছবি দেখেছি এবং প্রত্যেকটা ছবি প্রায় মানে ভীষণ অসম্ভব মানে ধাক্কা দিয়ে দিয়েছে। শেষ ছবিটা তো আমি কতবার দেখেছি তার ঠিক নেই। হ্যাঁ, তিতাস একটি নদীর নাম, এত ভালো। যাই হোক, এইগুলো একটা সত্যি কথা বললে, পুরনো কথা হাইন্ডসাইটে ভাবলে মনে হয় যে ওই রকম একটা সময়ে আমি এসেছিলাম বলে আমারও হয়তো বৃদ্ধিটা তাড়াতাড়ি হয়েছিল, তা নইলে একা একা কত দূর আর যাওয়া যেত আমি জানি না। আপনি একটা কথা বলেছিলেন সৌমিত্রদা, যখন ঋতুপর্ণর উপরে ডকুমেন্টারিটা আমি করছিলাম, যে বাংলা ছবির সাহিত্যের আধারের অ্যাডাপ্টেশন, সাহিত্যের অ্যাডাপ্টেশনস নিউ থিয়েটার্সের সময় থেকে সেই ট্রেডিশনটা চলছে। সেরকম অনেক ছবিতে আপনি কাজও করেছেন, ক্ষুদিত পাষাণ, রবীন্দ্রনাথের কাজ, পরে দেবদাস, এটার জিন্দের জন্য বন্দি। জিন্দের বন্দি, আরও আগের কাজ। হ্যাঁ, তো এই অ্যাডাপ্টেশনের কথাটা একটু বলুন। এটা তো মানে আমাদের এখানে ওটার জন্য অনেক দিক থেকে বাংলা ছবি মানে কি বলবো, অনেকে বলে যে আটকে থেকেছে, নিজেদের নিজেদের মানে পথে যেতে পারেনি, সিনেমার নিজের ডেভেলপমেন্টের পথে। কিন্তু আমি বলবো যে মেজরিটি ফিচার ফিল্মই তো পাবলিক কনজামশনের জন্যে, সেই দিক থেকে ওই সাহিত্য নির্ভর ছবি হওয়াটা একদিক থেকে খুব মানে সেফটি ভালভ ছিল। তাতে তার মধ্যে জীবনের কাহিনী আসতো, বাংলা সাহিত্যটা তো আফটারঅল খুব রিচ, সেটা কিছু কিছু মানে সেমব্লেন্স অফ লাইফ আমরা সেই জন্যই সিনেমায় খুঁজে পেতাম। আর নিজের থেকে লেখার ক্ষমতা সিনেমার জন্যে ডিরেক্টর হিসেবে, চিত্র নির্মাতা হিসেবে সেরকম খুব বেশি লোককে তখন দেখা যায়নি। তো তার আগেই আস্তে আস্তে মানে সত্যি তো বেশিটাই তাকে নির্ভর করতে হয়েছে অন্যের সাহিত্য থেকে তৈরি করেছেন ছবি। একটা জিনিস আমার মনে হয় যে এই অ্যাডাপ্টেশনের সেফটি ভালভটা আমাদের পক্ষে, অভিনেতাদের পক্ষে খুব ভালো হয়েছে। অর্থাৎ অবাস্তব, আনরিয়াল সমস্ত ছবি যদি হতে থাকতো, যেমন খুব খোলাখুলি বলছি, অনেক সময় বম্বেতে আমরা সেরকম ছবি দেখতে পাই, তাহলে এখন এখানেও বোধহয় পাই। হ্যাঁ এখন এখানেও বোধহয় পাই। হ্যাঁ এখন এখানেও হয় প্রচুর, কিন্তু সে তখন যদি ওই পাশাপাশিটা না থাকতো সাহিত্য নির্ভর, তাহলে অভিনেতাদের পক্ষে চরিত্র সৃজন বলুন, জীবনের সদৃশ কোনো কিছু কল্পনা করা, জীবনকে পুনর্নির্মাণ করা অভিনয়ের মধ্যে, সেই কাজগুলো আরও ডিফিকাল্ট হয়ে যেত। তবে এই সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এদের কাজ যেরকম একটা বডি অফ ওয়ার্ক, এবং সেটা নিয়ে বহু আলোচনা করা যায়, বহু প্যানেল ডিসকাশনস, তারই হ্যাঁ, সঙ্গে একটা সঙ্গে একটা ছোট্ট ইন্টারাপশন, সেটা হলো যে এইটা অবধারিতভাবে উঠবে। আমায় সঞ্জয়দা খুব বলেছিলেন, দেখো এক্ষুনি এই তো বাংলা ছবি এলো, এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসবে এই সাথে সাথে। সেই ট্রিলজিকে পাশে রেখে বলছি, তার সঙ্গে সঙ্গে যে
পপুলার কমার্শিয়াল বাংলা সিনেমা, সেটা নিয়েও হয়তো একটু কথা বলা দরকার। এবং সেখানে যে উত্তম সুচিত্রার জুটি, যে রোম্যান্টিক ফিল্মস, এবং তার অনেক ছবি তো আপনিও সেই ছবিতে কাজ করেছেন। তো যখন আপনি কমার্শিয়াল ছবি করছেন, তখন আপনার মেন্টর সত্যজিৎ রায় বা এরা প্রথম দিকের যারা, তাদের কোনো এটা সম্বন্ধে কোনো রেসপন্স ছিল? রেসপন্স ছিল মানে সত্যজিৎ রায় ঠিক অ্যাকচুয়ালি ওই রকমভাবে আর্ট ফিল্ম বলে কিছুতে বিশ্বাস করতেন না। উনি বলতেন ছবি দু রকমের হয়, ভালো ছবি হয়, খারাপ ছবি হয়, এটিতে মেনলি ভাগ করতেন। আর উনি সমস্ত রকমের ছবি দেখতেন। বাংলা ছবির ক্ষেত্রে উনি যেটা প্রত্যাশা করতেন যে কে কতটা ভালো করে ভেবে চিন্তে খেটে ছবি তৈরি করছে, সেইটাকে উনি খুব মূল্য দিতেন। মানে যখন একেবারে মেন স্ট্রিমের কোনো ছবিতে আমার হয়তো কাজ দেখেছেন, দেখে তারপরে ওর সঙ্গে দেখা হয়েছে, বলছে শোনো ওই ছবিটা দেখলাম, খুব অমুক বা নামটা আমি আর এখানে বলছি না, অমুক তো খুব খেটে ভালো করে ছবিটা তৈরি করেছিল। সেটা কিন্তু একদম মেন স্ট্রিমের ছবি। ওর সেই অ্যাপ্রিসিয়েশনটা সবসময় থাকতো যে কে কতটা ভালো করে করছে ছবিটা। প্রত্যেকের ছবি করার পথ আলাদা, মানে তার ধরন আলাদা, সে তো করতেই পারে। বিশেষ করে সাহিত্য যেমন অনেক স্তরের হতে পারে, সিনেমাও তো তেমনি বহু জিনিস নিয়ে হতে পারে, বহু স্তরেও হতে পারে। তো শোলে দেখে আমজাদ খানকে নিয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট দেখুন, আমাদের বাংলা সিনেমার একটা সৌভাগ্য যে যে সময় থিয়েটার থেকে লোক এনে সিনেমা অ্যাক্টিংয়ে কাস্টিং করতে হতো, সেই আদি অবস্থাতেই এমন কতগুলো মানে অভিনেতারা কাজ করেছেন এই বাংলা ছবিতে, যারা প্রথম থেকেই অত্যন্ত বাস্তবিক বা ন্যাচারালিস্টিক অভিনয়ে অভ্যস্ত ছিলেন, তাই করতেন। আমাদের থিয়েটারের অতীন্দ্রশেখর মুস্তফী সেই ধরনের অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন, এবং তার যারা ফলোয়ার, যেমন আহ, যোগেশ চৌধুরী, তারও পরে যারা, তা একজন হচ্ছেন কানুবাবু, এদের তো নিয়েও সত্যজিৎ রায় শুরু করেছিলেন। দেখবেন একটা মিক্স আছে তার মধ্যে, খুব পাকা প্রফেশনালও আছে, আর বেশিরভাগ রোলগুলো হচ্ছে যে নন প্রফেশনাল, আগের থেকে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না, উনি তাদের শেপ করে নিতে পেরেছেন। এই দুটো ব্যাপারেই থাকার ফলে বাংলা ছবির উপকার হয়েছে আমার মনে হয়। সৌমিত্রদা, আমার একটা প্রশ্ন ছিল যে সেই সময় এখনো দেখা যায় যে যারা থিয়েটার বা টেলিভিশনের কিছু কিছু তো একটু উচ্চগ্রামের কাজ টাজ হয়, সেখান থেকে যখন আসে তখন তাদের এই সিনেম্যাটিক অ্যাক্টিং, যেটা লেন্স টেন্স বোঝা পড়ে পরবর্তীকালে একটু সময় লাগে, প্রথমেই খুব এরম জায়গায় আরম্ভ হয়, তাদের নামাতে হয়। মানে আমরা যে গত কয়েকদিন কাজ করেছি তার মধ্যেও একজন দুজন এরম ছিলেন যেরকম। কিন্তু সেই সময় সিনেমাটা তো একেবারে মানে তাদের কতটা দেখা ছিল জানি না, যে একদম থিয়েটার থেকে এসে ভীষণ মানে অলমোস্ট ভীষণ জিরো লেভেল ন্যাচারাল, মানে চুনিবালা দেবী, মানে যিনি ওইখানে করতেন তুমি যোগেশ চৌধুরীর কথাটা ভাবো, যোগেশ চৌধুরী সেই যুগে যে অভিনয় করেছেন, এখনো তার তুলনা আমি খুব কম পাই। কি আশ্চর্য সরল স্বাভাবিক একটা না, তার শীতল মানে মেইনস্ট্রিম ছবির ঠান্ডা অভিনয়। ডিরেক্টরদেরও ভূমিকা ছিল যে এই সিনেমার যে হ্যাঁ। অভিনয়ের ধারাটা অন্যরকম সেটা বুঝিয়ে দেওয়ার, এবং তারা সেটা বুঝতে পারতেন খুব সহজে। খুব সম্ভবত থাকে। তারপরে বড়ুয়া সাহেবদের আমল থেকেই তো বিদেশে গিয়ে সিনেমা শেখার সব চালু হয়ে গিয়েছিল। সেটা তো একটা ভয়ঙ্কর অ্যাডভান্টেজ ছিল ওদের। দেবকী ওর মতন অত্যন্ত উচ্চশিক্ষিত লোক, হ্যাঁ, ডবল এম একটা লোক, সে বাংলা ছবি করছে। সেই বাংলা ছবি করার সময় তার বোধ বুদ্ধি খানিকটা তো কাজ করবি। তুমি বলো এবার। অনেক মেন স্ট্রিম ছবির কথা বলছি, এবং এখানে উত্তম সুচিত্রা বা রোম্যান্টিক ছবি, এবং বাংলা ছবির যে গানের একটা ট্রেডিশন, এটা সম্বন্ধে তুমি কি মনে করো, বা তোমার মেইনস্ট্রিম ফেভারিট গান কি? সিনেমার গান আবার সেই ব্যাপার, ওই যে ফেভারিট, গ্রেটেস্ট, অদ্ভুত অদ্ভুত গান। মানে আমি বলছি যে আমার চিড়িয়াখানায় সত্যজিৎবাবু একটা পুরনো বাংলা ছবির গান, ভালোবাসার তুমি কি জানো, তো সেইটা সিনেমার জন্য আমার না, এখন আমি ছবিতে অনেক গান টান ব্যবহার করি, কিন্তু আমি যখন গানটা লিখি তখন স্ক্রিপ্ট লিখতে লিখতে লিখি, ইট ইজ অ্যান এক্সটেনশন, মানে
কমেডি হলে, এই ছবিটা যেটা আমি সৌমিত্রদার সাথে করছি তাতে সেরকম গান নেই, ওই একজন এসে সবার সাথে সামনে বসে খালি গলায় রবীন্দ্রসঙ্গীত করছে, সেটা চাই। তো আলাদা করে বাহ কি গান, মানে সেই গানটা সিনেমার জন্য কতটা উপযুক্ত, যেই সত্যজিৎ বাবু আগে কোনো গান শোনা যায়নি, হঠাৎ গুপি গাইন বাঘাবাইন যখন দরকার পর লিখলেন, এবং দ্যাটস পার্ট অফ দ্য ন্যারেটিভ। অনেক সময় যেটা হতো সেটা হলে, প্রথমত মেইন স্ট্রিম ছবি যেটা বলছো, মেইন স্ট্রিম কথাটা একটু রিসেন্টলি আর কি আবিষ্কৃত হয়েছে, তার আগে বলতো কমার্শিয়াল ছবি। হ্যাঁ, না কমার্শিয়াল ছবি বলা হতো, কমার্শিয়াল ছবি। কিন্তু সেই কমার্শিয়াল ছবিরও মানে ওই গাড়ি বাবুরা যেতেন, কিছুটা এলিটিস্ট ব্যাপার ছিল বাংলা ছবি বা অন্য ছবির ব্যাপারে যাই না, যে এটা প্রত্যন্ত গ্রামেগঞ্জে পৌঁছতো বলে আমার মনে হয় না খুব কমার্শিয়াল ছবিও। হ্যাঁ, মানে সুদূর বৈচিক গ্রামে দেখতো তারা, তখনও যাত্রা থিয়েটার, যাত্রা মূলত দেখতো, কারণ সেই সময় কমার্শিয়াল ছবি বলে যেগুলো হতো, যে অজয় কর ইত্যাদি, বিভূতিলাল, তারপর ওর ধরুন সাত পাকে বাঁধা, সেটাকে কি বলবো, সেইরকম ছবি কিন্তু আজকে মেন স্ট্রিম হিসেবে একেবারেই হবে না, গণ্য হবে না। হ্যাঁ, কারণ এখন মেন স্ট্রিম বলে যেটা হচ্ছে, সেটা ওই পেট্রোনাস টাওয়ারের সামনে নাচানাচি, হাত পা চুড়ে, কিরম সৌমিত্রদা বেঁচে গেছেন একটা খালি টুইস্ট করে গেছেন, এখন কিরম হাত পা ছুটতে হতো ভেবে দেখুন। হ্যাঁ, কসরত করতে তার হতো। জন্য 6-8 মাস ধরে বব দাসের কাছে গিয়ে আমার নাচ প্র্যাকটিস করতে হয়েছে। হ্যাঁ, আই মাস্ট সে, আমি একটা বিজ্ঞাপন করছিলাম কিছুদিন আগে সৌমিত্রদা, তাতে ওই লাইনটার দুটো ইউজ, সেইখানে আমার সব অবজারভার অ্যাসিস্ট্যান্ট, তাদের সব 20 কোটায় বয়স, ওরা এসে বললো যে একবার আপনি বলবেন, আমরা তো সাহস করে বলতে পারবো না, ওই গানটা আমরা একটু গাইবো বা চালাবো, উনি একটু ওটার সাথে নাচবেন। তখন সৌমিত্রদা সেটা শুনে বললেন, সেইভাবে দেখতে গেলে এটা যুগোত্তীর্ণ বা সময়োত্তীর্ণ গান যে অন্যান্য গান। তো দ্যাটস ওয়ান অফ দ্য ফেভারিটস, বিকজ ওইটা এখনো পার্টিতে বাজে, ডিস্কো থেকেও পসিবলি বাজে কিছু কিছু জায়গায়। তো এইরকম গান মানে আমার ভালো লাগে, যেই গানগুলো সিনেমাতে, গুপি গাইন বাঘাবাইনের সব গান, হিন্দি গানও অনেক ভালো লাগে, গান হিসেবেই ভালো লাগে, এবং পুরোনো গান, আমার রেট্রো গান, রাহুল দেব বর্মন, কিশোর কুমারের প্রায় সব 60-70%। আর কিন্তু ওই একটা ভীষণ মানে সিনেমা বন্ধ করে এখন গান, অনেকে সেই সময় সিগারেট খেতে যেতেন আগে ছিল, যে গান হচ্ছে এখন তো গল্পটা আর অসুবিধা হবে না, আবার দেখতে পারবো, সেই ধরনের গান আমি খুব ভালো হলেও সেটা গান দেখার সময় শুনবো, বাট নট ডিউরিং সিনেমা। সে গানের এক্ষুনি লিস্ট মনে করা একটা বিরাট যে রাতে মোর দুয়ারগুলির ব্যবহার ঋত্বিক বাবুর ছবিতে, এই আর কি। আর আর কি জিজ্ঞেস করছিল? এবার ফারুকিকে জিজ্ঞেস করি কি বিষয়? বাংলাদেশের সিনেমার বিষয়ে, এবং তুমি যেই পার্সপেক্টিভে, যেই কনটেক্সটে কাজ শুরু করলে, তখন তোমার চারপাশে কি কি হচ্ছিল, কি দেখছিলে? কারণ আমরা তো এখানে সব বাংলাদেশের ছবি দেখতে পাই না। দুঃখজনক। হুম। আমাকে যখন প্রথম কলকাতার লিড মিট থেকে বলা হলো যে 100 বছরের বাংলা সিনেমার ওয়াও মোমেন্ট, তখন আমি বললাম যে দেখেন, আমি তো বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলতে পারবো, কারণ আই এম নট এন এক্সপার্ট অন কলকাতা সিনেমা। ওটার জন্য তো সৌমিত্রদা আছেন, আর আমি তখন অনেকদের নাম জানতাম না, বলেনি যে আরেকজনকে আসবে। তো আমি বললাম আমি বাংলাদেশের সিনেমা নিয়ে বলতে চাই, কিন্তু আমাদের তো এরকম অনেক বেশি ওয়াও মোমেন্ট নাই, আমি কি নিয়ে কথা বলবো? তো আমি একদিন সময় নিয়ে তারপরে তাদেরকে বললাম যে দেখেন, আমি আসলে অতীত নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ আমাদের অতীত নাই, আমাদের ভবিষ্যৎ আছে, ফলে আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি। আমাদের অতীতের যে সংকটটা, এটা 2 লাইনে আমরা একটু ব্রিফলি বলতে পারি। আমাদের অতীতের সিনেমার যেটা সবচেয়ে বড় সংকট হয়েছে, সেটা হচ্ছে যে আমরা খুব বেশি কলকাতার সিনেমা অথবা মুম্বাইয়ের সিনেমা দ্বারা এমন বেশি প্রভাবিত ছিলাম যে, ধরা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে আর একটা মেয়ে পাশাপাশি বসে প্রেম করার সময় যেভাবে কথা বলে, সেই ডায়ালগগুলো না লিখে সৌমিত্র দ্বারা কীভাবে প্রেম করতেন অথবা উত্তম সুচিত্রা কীভাবে প্রেম করতেন সেগুলো লিখতেন। তো এটা আমাদের চলেছে ওখানে প্রায় 30-40 বছরের মতো। প্রথম এইটাকে প্রশ্ন করে বোধহয় যে প্রজন্মটা, সেটা হচ্ছে আলমগীর কবিররা। ওনারা প্রশ্ন করেন, কিন্তু প্রশ্ন করা পর্যন্তই, কিন্তু প্রশ্নের সঙ্গে সঙ্গে কিন্তু ফিল্ম মেকারের কাজ হচ্ছে একটু উত্তরও হাজির করা। সেটা হাজির করেছে সম্ভবত প্রথম তারেক মাসুদের প্রজন্ম। তারেক মাসুদ, মোর্শেদুল ইসলাম, তারা যেমন মোর্শেদ ভাইয়ের একটা ছবি আছে চাকা,
আমি জানি না এখানে অনেকে দেখেছেন কিনা। আমি কিছুদিন আগে মুভি বলে একটা ইয়ে আছে, ওটা ঘাটতে ঘাটতে গিয়ে দেখি যে আপিচাঁদপং ভিরাসাতাকুল নামে একজন থাই ডিরেক্টর আছে, যে অতর সিনেমা এখন সারা বিশ্বে বলা হয় যে প্রবাবলি ওয়ান অফ দ্য টপ মোস্ট। তো ও তার 50টা প্রিয় ছবির নাম করেছে, এবং সেখানে আমি টু মাই আটার সারপ্রাইজ আমি দেখি চাকা ইজ দেয়ার, যেটা হওয়ার কথা না, কারণ চাকা এমন কোনো মেজর ফেস্টিভ্যালে যায়নি, চাকা ফ্রান্সের একটা ছোটো ফেস্টিভ্যালে গেছে, কিন্তু সে তার এ পর্যন্ত দেখা 50টা ছবিতে চাকাকে রেখেছে। ফলে আমি চাকা মনে করি আমাদের দেশের একটা ভেরি ইম্পর্টেন্ট মাইলস্টোন। আর তারেক মাসুদের মাটির ময়না, মাটির ময়না দুই রকমভাবে একটা বড় মাইলস্টোন। একটা হচ্ছে কি, মাটির ময়না অবভিয়াসলি আমরা জানি যে ডিরেক্টর্স ফোর্টনাইটে নির্বাচিত হয়েছে। সো 2002 সালে যখন ওটা ডিরেক্টর্স ফোর্টনাইটে নির্বাচিত হলো এবং ফিফরেস্কি অ্যাওয়ার্ড পেলো, তখন আমরা যারা তখন বাছুর পর্যায়ের, আমরা তখন স্বপ্ন দেখতে শুরু করলাম, আরে তারেক ভাইয়ের ছবি যদি যেতে পারে আমি কেন স্বপ্ন দেখতে পারবো না। এই যে একটা বিশ্বাস করা, এইটা আমি মনে করি একটা খুব বড় পরিবর্তন এনেছে আমাদের প্রজন্মে। আমাদের আগের প্রজন্মের মধ্যে ওই বিশ্বাসটাই ছিল না। তারা কখনো ভাবেনি যে সে নিজের মতো করে একটা গল্প বলতে পারে, সে কখনো ভাবেনি যে, সে ভেবেছে ওকে আমাদের মতো বাংলা ভাষায় কলকাতা হচ্ছে, ওরা কি করছে সেটা আমাকে দেখতে হবে। এবং দেখতে গিয়ে যে সৌমিত্রদার চাহনি, সুচিত্রা সেনের ভ্রুকুটি, এটাও যে কপি করে ফেলছে এটা আর খেয়াল করছিল না কেউ। তারেক মাসুদদের প্রজন্মটা আমাদের প্রজন্মকে যেভাবে প্রভাবিত করেছে সেটা হচ্ছে যে আমরা প্রথমে বিশ্বাস করতে শিখেছি যে হ্যাঁ আমাদের একটা গল্প আছে এবং এই গল্পটা আমাদের মতো করে বলতে হবে। এখন আমি এখানে আপনাদের সত্যজিৎ রায়ের একটা প্রসঙ্গ আনতে চাই। আমি নিশ্চিত আপনি জানেন যে সৌমিত্রদা ওনার ভেনিসে অ্যাওয়ার্ড জেতার কথা বলেছেন। ভেনিসে অ্যাওয়ার্ড জেতার পরের ঘটনাটা কিন্তু খুবই মানে প্রায় একটা কেলেঙ্কারির মতো ব্যাপার। আপনি জানেন যে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে কিনা এখানে এটা নিয়ে জুরিদের মধ্যে ফাইট চলছিল, রীতিমতো লড়াই। তো যে ফিল্ম মেকার, আমি নাম ভুলে গেছি এখন, আমার ইতিহাসবিদ না তো মনে থাকে না, তো জুরিদের মধ্যে একজন ছিলেন, উনি একজন ফিল্ম মেকার, উনি বলছিলেন না একে অ্যাওয়ার্ড দেওয়া যাবে না, কারণ ও জানে না হাউ টু শুট এ সিন, সে তো সিন শ্যুট করতে জানে না। তো ফাইনালি যখন অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, তো ওই গন্ডোলাতে করে ফিরছেন জুরিরা, তো ওই জুরি বলছেন বাকি জুরিদেরকে, ওকে তোমরা যেহেতু অ্যাওয়ার্ড দিলে, নাও প্লিজ টেল হিম টু লার্ন হাউ টু শুট এ সিন। নাও এখানের মধ্যে আমি মনে করি একটা দারুণ ব্যাপার লুকে আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ সিনেমা। সত্যজিৎ রায় যখন তার ছবিটা করেছেন, সেই আপনি প্রথম থেকে পথের পাঁচালী হোক, বরং আমি মনে করি শেষের দিকে উনি মোর অ্যান্ড মোর নিজের ল্যাঙ্গুয়েজ খুঁজে বার করার চেষ্টা করেছেন, যেটা দেখলে বোঝা যায় যে ওকে এটা সত্যজিৎ রায়ের সিনেমা এসেনশিয়ালি। এখন উনি দেখেন প্রত্যেকটা অঞ্চলের মানুষের গল্প বলার ঢং আলাদা। ভারতবর্ষে মানুষ একভাবে গল্প বলে, ফরাসি দেশে আরেকভাবে বলে, কোরিয়াতে নিশ্চয়ই আরেকভাবে বলে। এখন যে ফিল্ম মেকার অপোজ করছিলেন তিনি এসছেন ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে। উনি যেভাবে ন্যারেটিভ নির্মাণ করেন, উনি যেভাবে ক্যারেক্টারাইজেশন দেখেন, উনি দেখলেন যে সেটার সঙ্গে সত্যজিতের ছবি মিলছে না, ফলে সত্যজিতের ছবি তার কাছে কোনো ছবি মনে হচ্ছে না। এটা উদাহরণটা দিলাম কেন, এটা আমাদেরকেও কিছু ইন্সপায়ার করেছে। আমি আমার ছবিটা যখন বানালাম টেলিভিশন, বানানোর পরে ইউরোপের খুবই নাম করা একজন এজেন্ট তাকে ছবিটা পাঠাই দেখার জন্য। তো উনি ছবিটা দেখে মুগ্ধ হলেন, খুব খুশি হওয়ার পরে উনি আমাকে বললেন যে কিন্তু আমি ছবিটা নিব যদি দুইটা জিনিস তুমি বাদ দাও। তো আমি বললাম, জানতে চাইলাম কী জিনিস। একটা হলো যে ছবিতে প্রচুর কান্নাকাটি করছে, ওয়াই পিপল আর ক্রাইং অল দ্য টাইম, ক্রাইং মোমেন্ট কমাতে হবে। আরেকটা হচ্ছে হিরো, সে বাবার সঙ্গে বিদ্রোহ করেছে, ঘর ছেড়ে চলে গেছে, পরের দিন আবার বাবার পা ধরে কাঁদছে, এটা কিন্তু কোন ধরনের বিদ্রোহ? হিরো শুড নেভার কাম ব্যাক। সো এটা বলার পরে আই ওয়াজ রিয়েলি, কারণ সে এতই বিখ্যাত যে সে আমার ছবিটা পিক করলে আমার অনেক উপকার হবে। তখন আমি কিম জিসুক এবং পাওলো বার্তুলিন এই দুজনকে চিঠি লিখি যে আমি কী করবো, হোয়াট শুড আই ডু। তখন তারা আমাকে বললো তুমি কি করতে চাও। দেন আমার মন যা চায় আমি তাকে রিপ্লাই করলাম। আমি বললাম দেখেন, দুইটা কারণে আমি এই দুইটা জিনিস মানতে রাজি না। একটা হচ্ছে যে বাংলাদেশের আপনি যদি রুরাল এরিয়াতে যান, মানুষের ফেভারিট পাস টাইম হচ্ছে কান্নাকাটি করা, আমরা খামোখাই কাঁদি। এবং আপনি দেখবেন যে মানুষ মারা গেলে সুর করে কাঁদে, আপনি কোথাও দেখেছেন? মানে আমাদের একটা রয়ানি বলে আর্ট ফর্ম আছে, থিয়েটার, যেটা কাঁদতে কাঁদতে গায়, মানে পুরো থিয়েটারটা হচ্ছে কাঁদে, দ্যাটস দ্য থিয়েটার। সো আমি বললাম যে দেখেন, যেহেতু গুলশান এলাকার গল্প না ঢাকার, ফলে আমি কান্নাকাটি বাদ দিতে পারবো না। আর আরেকটা হচ্ছে যে ছেলে বিদ্রোহ করে কেন ফিরে আসলো। আমি বললাম দেখেন, বাঙালি পরিবারের একটা স্ট্রাকচার হচ্ছে, আমি যখন আমার বাবার সঙ্গে বেয়াদবি করি এবং বিদ্রোহ করে বের হয়ে যাই, বেরিয়ে গিয়ে চিন্তা করি আচ্ছা আমি যে বাবার সঙ্গে বেয়াদবি করলাম, এতগুলো মানুষ দেখলো, আমার বাবা কতটা ছোট হলো। আমি কিন্তু তারপর তখন কিন্তু আমি ভেতরে ভেতরে ধ্বংস হয়ে যাব। আমি তারপর দিনই গিয়ে পা ধরে বাবার পায়ের উপর পড়ে থাকবো যে বাবা যেন আমাকে মাফ করে দেয়, এবং আমি মেক শিওর করবো অন্যরা যেন দেখে, কারণ সবাই যেন বোঝে যে আমি আমার বাবাকে অসম্মান করি না। সো আমি বললাম দিস ইজ ভেরি ডিফারেন্ট দেন
দ্য ব্যাকগ্রাউন্ড দ্যাট ইউর কামিং ফ্রম, দ্য ফ্রেঞ্চ ব্যাকগ্রাউন্ড দ্যাট ইউর কামিং ফ্রম। এই কথাটা কেন বললাম? এটা বললাম এই কারণে, মানুষ যখন আলাদা হয়, মানে যে চরিত্ররা গল্পের ভিতরে যে মানুষগুলো আছে, ওই মানুষগুলো আলাদা হয় বলেই বিভিন্ন দেশের সিনেমা ল্যাঙ্গুয়েজ আলাদা, এবং সেই আলাদা করাটা আমাদের বাংলাদেশের সিনেমায় খুব একটা ছিল না। এটা শুরু হয় তারেক মাসুদের সময় থেকে। আমাদের প্রজন্ম চেষ্টা করছি আমরা, আমি নিশ্চিত আমাদের অতীত নাই, কিন্তু আমি পাইপলাইনে যে পরিমাণ ইয়াং ফিল্ম মেকার দেখি, আমি নিশ্চিত উই হ্যাভ এ ব্রাইট ফিউচার। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। চলে গেল আমাদের সময়, অল্প সময় শেষ হয়ে আসছে। আমি একটা রাউন্ড কুইক জিজ্ঞেস করতে চাই। ফেভারিট কথাটা ব্যবহার করব না সৌমিত্রদা, কিন্তু অপুর সংসার ছবি করে যেরকম একটা লাইফ চেঞ্জিং মোমেন্ট আপনার অন্য কোন ছবিতে সেরম মনে হয়েছে যে একটা কিছু বিরাট কিছু শিখলেন বা কিছু বদলে গেল? এটা মানে আমি সত্যজিৎ রায়ের ছবির প্রসঙ্গটা এইখান থেকে বাদ দিচ্ছি, কেন তার সঙ্গে 14টা-15টা ছবি করেছি। সেটা একটা এখন পেছন ফিরে ভাবলে মনে হয় যে সেটা বোধহয় একটাই ছবি আমি করছিলাম অত বছর ধরে, এরকম একটা ফিলিং হয়। আমার বাদ দিচ্ছি, কিন্তু সত্যি সত্যি আমার দ্বিতীয় ছবি আমি যার সঙ্গে করি তার কাছে আমি কত কিছু শিখেছি তার ঠিক নেই। তপন সিনহা, বিশেষ করে তপন সিনহা খুব অভিনয় ভালোবাসতেন, অভিনয় মানে অভিনয় ডিসিপ্লিনটা উনি নিজে অত্যন্ত ভালো বুঝতেন অভিনয়ের ব্যাপারটা, এবং সেই দিক থেকে মানে অভিনেতাকে প্রচুর হেল্প করতেন। ওর সঙ্গে কাজ করে এরকম হয়েছে, মৃণালদার সঙ্গে কাজ করে আর এক রকমের মজা পেয়েছি। সেখানে মৃণালদা তো একদম আদিতে লেখক ছিলেন, তো লিখতেন। মৃণালদার ডায়ালগ রাইটিংটা এত ভালো ছিল যে এত স্বাভাবিক মনে হয় স্লাইস অফ লাইফ সেখানে তুলে আনছেন। সেইগুলো আমার বলতে খুব মজা লাগতো, কেননা আমি ওর সেই স্বাদটা পেতাম আমি জীবনের। বা প্রথম থেকে বলছি যে এটা বললে একটু এখন হবে, ব্র্যাগ করা হবে হয়তো, কিন্তু আমার কিন্তু প্রথম থেকেই কতগুলো লক্ষ্য ছিল আমি কীরকম অভিনয় করব বা কী অভিনয় করতে আমার ভালোবাসি এবং সেগুলো কেমন করে করব। সেখানে একটা বড় ছিল, জায়গা ছিল। আমি ভাবতাম যে আমি জীবন সদৃশ্য অভিনয় করব, জীবনের মতন করে অভিনয় করব, তার সেটাকে যেন তুলে ধরতে পারি। এবং সেই জন্যই উচ্চকিত অভিনয়ের দিকে কোনোদিন মন যায়নি। শীতল ঠান্ডা যেমন করে মানুষ এই কী করিস, আমি না এখানে বস না, এরকম এই ধরনের অভিনয় করতে আমার বেশি ভালো লাগে। অনেক তোমায় জিজ্ঞেস করি একই প্রশ্ন। তোমার নিজের ছবি করার সময় বা অন্য যে ছবি দেখেছো, এরকম একটা লাইফ চেঞ্জিং মোমেন্ট যে জীবনকে একটা অন্য পার্সপেক্টিভ থেকে দেখলে, বাংলা ছবির ট্রেডিশন থেকে তোমার সেরম কোনো অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ, বাংলা ছবি মধ্যেই রাখতে বলছো আমার এইটা। যদিও একটি বিদেশি ছবি দেখে আমার একটা বড় ধাক্কা লেগেছিল, অনেকগুলো আমি এরমভাবে আস্তে 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 একটা ডিসিশনে আসে যে ছবিটা করলে কেমন হয়। প্রথমে ভালো লাগা থেকে আরম্ভ করে যেগুলো বললাম সেগুলো তো আছেই। তার বাইরে তপন সিনহার কথা বললো, আমি গল্প হলেও সত্যি আই থিঙ্ক ইস ওয়ান অফ দ্য বেস্ট কমেডিজ আই হ্যাভ সিন। পরশপাথরও কমেডি এক্সেট্রা। তো গুপি গাইনের অনেক লোকে বলেছে যে আমার ছবির দেখে, যদিও তার বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা ছিল, যে ভেরি ক্লিয়ার ইনফ্লুয়েন্স অফ সত্যজিৎ রায়। তো আমি বললাম যে ওয়াই সিঙ্গল মি আউট, কার না, মানে আমাদের প্রজন্ম যারা ছবি করার কথা বলছি এদের সবারই কম বেশি। এবং তুমি মেইন স্ট্রিমের কথা বললে, আগের যে কমার্শিয়াল ছবি এরকম প্রচুর ছবি, মানে ওনাকে সেদিন বলছিলাম যে অজয় করের এক তো ছবিগুলো, আরেকটা হলো টেকনিক, যে তখন অনেক আমাদের তো অনেক সুবিধা রয়েছে, এই কম্পিউটার গ্রাফিক্সে অনেক কিছু ম্যানেজ করা যায়। তখন ব্যাক প্রজেকশন করতে হতো, তার মধ্যে একটা ক্রেন শট করছেন সেই সপ্তপদীতে। বা আমার তো ভীষণ রিয়েলিস্টিক লেগেছিল ওই সাত পাকে বাঁধা এরকম কিছু ছবি। সো ওরমভাবে যে লাইফ চেঞ্জিং মোমেন্ট একটা ছিল, সেটা বাংলা ছবির বাইরে। ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকুরস নেস্ট বলে আমি আর আমার বন্ধু তখন হলিউডের ছবি, বড় মারদাঙ্গা হানা জেমস বন্ড দেখতে যাব, ওই ছবিটি থেকে মোটে ভাল লাগেনি। মানে বেরিয়ে আসছি যখন,
তখন এটা কিরকম বিষাদ ডিপ্রেসিং ওই বয়সে যেটা হয় উই ওয়ার কাইন্ড অফ মিড টিনস আর্লি টিনসই বলা যেতে পারে। কিন্তু আমি দেখলাম আমি আর বন্ধু তারপর বাড়িতে এসে ফোন করে 1 ঘন্টা এই ছবিটা নিয়ে কথা বললাম। তো এই কিছু কিছু ছবি এসে এরকম একটা ধাক্কা দিত যেখানে ছবিটা সে দেখে ভালো লাগা মাঝারি লাগা যাই হোক সেটা আবার পরবর্তীকালে অনেক দিন 36 চৌরঙ্গি লেন আমি রিনাদিকে বলেছিলাম যে ওইটা বোধহয় ফাইনালি একটা টিপিং পয়েন্ট এলো, তখন আই ওয়াজ আউট অফ কলেজ, যে কারণ ততক্ষণে ওই এরা চলে গেছেন, মানে আমি যাকে বললাম আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারপরে অনেকে চলে গেছেন, বুদ্ধবাবুর কিছু ছবি দেখছি অন্যান্য। সেই সময় যেটা ঋতুপর্ণ পরে অনেক পরে নিয়ে এলো সেটা হলো এই সময়ের ছবি এইভাবে বলা। সেটা আমার খুব এখনো মনে রয়েছে, দ্যাট ইট হ্যাড আ profound kind of influence on me, and I picked up the phone, আমার যে ক্লোজ বন্ধু তাকে বললাম যে সিনেমা বানাবো, মানে কোনো না কোনো সময়। আমাদের সময় যদি একেবারে শেষ ইংরেজি ছবি হয়ে আর কি। আসছে। সরি, এবারে আমাদের সেশন শেষ করতে হবে সময়ের। ঋতুপর্ণ অবধি তো আমরা পৌঁছলামই না। ঋতুপর্ণ এবং আজকের সমকালীন যারা কাজ করছেন এবং সৌমিত্রদা এত জনের সঙ্গে এখন কাজ করছেন যারা কন্টেম্পোরারি এখন। আমায় কিন্তু এবার উঠতে হবে, আমার আমি জানি রিহার্সাল আপনার আছে। ফোন এসে গেছে অনেক রকমের, কিন্তু আপনাকে ধন্যবাদ আজকে ছিলেন আমাদের এই সেশনে। অনেক তোমাকেও, এবং তোমার সঙ্গে আমার মনে হয় এদের কথা ইনফর্মালি যদি অফ স্টেজ বলতে পারো, কারণ তোমার এখনকার সম্প্রতি ছবির যে ক্রাইসিস বা যে ধরনের পলিটিক্যাল কন্ডিশনের মধ্যে তুমি কাজ করছো এটা নিয়ে আরও লোকের জানা দরকার। কিন্তু আজকে এখানেই শেষ করছি, আপনাদের সকলকে ধন্যবাদ। করবে কেউ? মাইকটা অন করতে পারো না, ডায়েরিটা হারিয়েছে। এখানে অন আছে মাইক। অন করতে হবে, অন আছে।